দাদুকে যে আমারও মনে পড়ছে। আমি ঠিক জানি দাদু আমায় ছেড়ে কোথাও যাবে না। দাদু ঠিক আমার কাছে ফিরে আসবে, আবার ফিরে আসবে। আমি তো বলছি ফিরে আসবে। আমার কথা শোন, দাদু ঠিক আসবে, দেখিস। আমায় তুমি বলবে না দাদু তোমায় কে মেরেছে? আমায় যে মেরেছে তার নাম আমি তোকে বলতে পারবো না। তোকে খুঁজে বার করতে হবে আমার খুনিকে। পরশুদিন রাতের বেলা আমি ওপরে গিয়ে বাবার সঙ্গে সেই নিয়েই কথাবার্তা বলতে গিয়েছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। তার জন্য দ্বিতীয়বার উপরে গিয়ে তাকে খুন করলেন, বাসুদেব বাবুর উপরে যাওয়ার ঠিক আগে। এসব এসব কি বলছেন আপনি? নমস্কার, আপনারা শুনছেন মিস্টিক টিউন অফ টেলস। আর আজকের গল্প লেখক সুকান্ত দাসের কলমে রায়বাড়ির রহস্য। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। একটা দোতলা বাড়ি। বাড়িটা বেশ বড়সড়। বাড়ির সামনে খানিকটা ফাঁকা জায়গা, এবং বর্তমানে সেই বাড়ির একতলার ঘরে বেশ কয়েকজন লোক বসে রয়েছে। তাদের মাঝে একটা 13-14 বছরের মেয়েও রয়েছে। রাজশেখর বণিক চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে দেখে চলেছে, এবং সামনের চেয়ারে বসে ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী প্রশ্ন করছেন। তার মানে আপনারা বলতে চাইছেন আপনারা কেউ কোনো কিছু বুঝতে পারেননি, তাই তো? দেখুন, বাবা যে অসুস্থ সে কথাই বাড়ির সকলেই জানে। শুধু বাড়ির নয়, বাইরের লোকেরাও জানে। অসুস্থ একটা মানুষকে যে কেউ খুন করতে যাবে কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা বাসুদেব বাবু, আপনি কাউকে সন্দেহ করেন না? তাছাড়া দোতলার ঘরে আপনার বাবা খুন হয়েছে, আর একতলায় আপনারা সকলে রয়েছেন। যদিও দোতলায় আপনারা ওই সময় যান না বলেই জানিয়েছেন সবাই একতলায় একসঙ্গে বসে টিভি দেখছিলেন, কিন্তু তবুও দেখুন, আপনি বুঝতে পারছেন না। আমাদের বাড়িতে সবাই একটা নিয়মে চলে। আমি, আমার ছোট ভাই, বাকি সকলেই সেই নিয়মটাকে অনুসরণ করি। 8টা থেকে 10টা পর্যন্ত আমরা সকলে একসঙ্গে এই একতলার ঘরে টিভি দেখি। ওই যে টিভিটা দেখতেই পাচ্ছেন। এখনকার দিনের সবাই মডার্ন হয়ে পড়ছে, যে যার মতো মোবাইল, ল্যাপটপ এইসব নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কিন্তু আমাদের ওই 2 ঘন্টার সময় সবাই একসঙ্গে এইখানে বসে আমরা টিভি দেখি। এই সময়টা আমরা কেউ মোবাইল ব্যবহার করি না। 10টার সময় টিভি দেখা শেষ করে আমরা খেতে যাই, আর ঠিক তখনই ব্যাপারটা ঘটেছিল। বটে। তার মানে আপনি বলতে চাইছেন আপনারা টিভি দেখা শেষ করার পর আপনার বাবাকে যখন রাতের খাওয়ার জন্য তার ঘরে ডাকতে যান, ঠিক তখনই তাকে মৃত অবস্থায় দেখতে পান, তাই তো? আমার যতদূর মনে পড়ছে, কাল যখন আপনি এসেছিলেন তখন আপনাকে ঠিক এই কথাটাই বলা হয়েছিল সঞ্জয়বাবু। দেখুন বাসুদেববাবু, মাঝে মাঝে এমন হয় যে একই কথা দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার বলার সময় অনেক কিছুই নতুন আমাদের মনে পড়ে যায়। তাছাড়া কাল এ বাড়িতে এমন একটা ব্যাপার ঘটে গেছে, সবাই রীতিমতো অবাকই হয়েছিলেন, যাকে বলে হতভম্ব। সেই সময় আপনাদের কাছ থেকে অনেক কিছুই অজানা থাকতে পারে। রাজশেখরের কথার মধ্যে কি যেন একটা ছিল। তার কথায় বাসুদেব বাবু মুখ তুলে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, সেটাও মিথ্যে বলেননি আপনি। কিন্তু আপনি কে? মানে কালকে তো আপনাকে দেখিনি। ও হ্যাঁ, আলাপ করিয়ে দিই। ও হলো রাজশেখর বণিক, আমার বিশেষ পরিচিত। আমাকে এই কেসে ও সাহায্য করছে। এই কেসের ব্যাপারে ও কয়েকটা জিজ্ঞাসাবাদ করবে আপনাদের। এমন সময় ঘরের মধ্যে থাকা বাসুদেব রায়ের ছোট ভাই মনীন্দ্র বলে উঠল, বাহ বাহ, পুলিশের সঙ্গে আবার গোয়েন্দা!
বাবার মৃত্যুর জন্য গোয়েন্দাকে পর্যন্ত আসতে হয়েছে এখানে। তা বেশ বেশ, ভালো কথা। আমি তদন্তের জন্য এখানে আসিনি, এখান দিয়ে যাচ্ছিলাম, আর তাই সঞ্জয় যখন বলল যে একবার এখানে এসে ঘুরে যেতে, তাই চলে এলাম, না হলে কখনোই আসতাম না। সঞ্জয় অবাক হয়ে তাকায় রাজশেখরের দিকে। রাজশেখরের কথায়, তার ব্যবহারে এমন উদাসীনতা সে এর আগে লক্ষ্য করেনি। তবে সঞ্জয় দেখছিল রাজশেখর ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষের দিকে আর তাদের চোখের দিকে তাকিয়ে তাদের দেখে কিছু যেন বোঝার চেষ্টা করছে। এখন আপনারা যদি মনে করেন বাবার খুনের পিছনে আমাদের এই বাড়ির কারোর হাত রয়েছে, তাহলে কিন্তু ভুল করবেন। বাবাকে খুন করে আমাদের লাভ তেমন কিছু হতো না। আপনি ভুল করছেন বাসুদেব বাবু। এই গোটা বাড়িটা এবং আপনাদের যে তেলের ব্যবসাটা আছে, পুরোটাই কিন্তু আপনার বাবার নামে। তাই আপনার বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত সেই ব্যবসার কোনো কিছুই কিন্তু আপনাদের দখলে আসতো না। তাই আপনার এবং আপনার ছোট ভাই মনীন্দ্রবাবুর ওপরেই কিন্তু আমাদের সব থেকে বেশি সন্দেহ বর্তায়। আচ্ছা মনীন্দ্রবাবু, কাল যখন আপনার বাবার মৃত্যুটা হয়, ঠিক তখন আপনি কোথায় ছিলেন? বাকিরা যেখানে ছিল আমিও সেখানে ছিলাম, অর্থাৎ এই ঘরে। এখান থেকে বেরিয়ে দাদাই বাবাকে ওপরের ঘরে তার রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়েছিল। আসলে মাঝে মাঝেই বাবা রাতে খাবার খায় না, শরীরটা ভালো যায় না তো, তাই তখন তাকে দুধ কিংবা অন্য কিছু দেওয়া হয়। মাঝে মাঝে আমাদের বাড়ির সর্বক্ষণের কাজের জন্য যে লোকটি আছে, মানে ওই গোবিন্দদা, সেই যায়। কিন্তু কাল দাদা গিয়েছিল, গোবিন্দদা সেই সময় রান্নাঘরে ছিল। গোবিন্দ নামের সেই সর্বক্ষণের কাজের লোকটি ঘরের একপাশে দাঁড়িয়েছিল। এবার সে বলল, আগে আমাকে তো ছোট মা বললো রান্নাঘরে যেতে, তাই তো আমি রান্নাঘরে চলে গেলাম। আর তাই কাল বড়বাবুই তখন সিঁড়ি দিয়ে উপরে গেল বাবুকে ডাকতে। তারপরে তো বড়বাবু চিৎকার শুনে আমরা সবাই ওপরের ঘরে দৌড়ে গেলাম। ছোট মা অর্থাৎ মনীন্দ্রবাবুর স্ত্রী মল্লিকা এবার বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম রাতের খাবারগুলো একটু গরম করে তারপরে তো খেতে দেওয়া হয়, তাই গোবিন্দকে বলেছিলাম রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করতে। আর তাছাড়া দাদা তো ওপরেই যাচ্ছিলেন। কিন্তু ও ওপরে গেছে মানেই তো আর এটা নয় যে ও খুনটা করেছে। ওপরে গিয়ে ওই অল্প সময়ের মধ্যে খুন করে তারপর চিৎকার করলো। আমরা সবাই সেখানে গেলাম। এটুকু সময়ের মধ্যে থেকে সমস্ত কিছু উধাও হয়ে গেল। অত অল্প সময়ের মধ্যে কেউ কিভাবে এই কাজ করতে পারবে? এই কথাটা শোনার পর দেখা গেল ঘরের মধ্যে সকলেই সম্মতি জানালো। মনীন্দ্রবাবু, মনীন্দ্রবাবুর স্ত্রী মল্লিকা রায়, কাবেরী রায়, গোবিন্দ, এমনকি ঘরের মধ্যে থাকা আরও দুজন, অর্থাৎ বাসুদেব বাবুর মেয়ে 13 বছরের রুমি আর মনীন্দ্রবাবুর ছেলে 11 বছরের সজল। ওরা ব্যাপারটা ঠিক কী বুঝেছে তা বোঝা গেল না, কারণ দুজনের চোখে মুখে ভয় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। রাজশেখর, এইভাবে কথাবার্তা বলে কোনো কিছুই বোঝা সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না। আমার মনে হয় এদের সঙ্গে একটু আলাদা আলাদা করে কথা বলা একবার দরকার। তুই কি বলিস? এটা করা যেতেই পারে, তবে এখন নয়। এখন ওদের মনে একটা ব্যাপার কাজ করছে, ওরা সব কিছু খুলে বলবে না। এমন কিছু তো কখনোই বলবে না যেগুলো আমাদেরকে সাহায্য করতে পারে। ওদের একটু সময় দেওয়া প্রয়োজন। ব্যাপারটা একটু হালকা হলে তারপর এটা করা যাবে, কারণ পোস্টমর্টম রিপোর্ট আসতে এখনো খানিকটা সময় লাগবে। আর তারপরে না হয়। সঞ্জয় চক্রবর্তী বুঝতে পারছিল রাজশেখর কিছু একটা ভাবছে, তাই তাকে আর কিছু না বলে সামনে থাকা সেই বাড়ির লোকেদের দিকে তাকিয়ে বললেন, দেখুন, এখন আমরা চলে যাচ্ছি। পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারটা এখন দেখা দরকার। তবে
শশধর বাবুর পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে পর্যন্ত এবং এই কেসে পুলিশ কোনো কিছু বলার আগে পর্যন্ত আপনারা কিন্তু কেউ এলাকা ছেড়ে কোথাও যাবেন না, এবং গেলেও একবার থানায় জানিয়ে তারপর কিন্তু যাবেন। উফ, এই পুলিশের ঝামেলায় একবার পড়লে যে সেখান থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না সেটা আমিও জানতাম। কার যে এত বড় দুর্মতি হলো যে আমাদের অসুস্থ বাবাকে মারতে গেল। রাজশেখর যেন তার কথাগুলো শুনেও শুনল না। সঞ্জয়ের সঙ্গে রায়বাড়ি থেকে বেরিয়ে যখন বাইরে এলো রাজশেখর, তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে প্রায় গেটের কাছাকাছি এসে কি মনে হতে একবার পিছনের দিকে তাকিয়ে দেখল রাজশেখর। দোতলাটা ফাঁকা। একতলায় লম্বা বারান্দার দিকে তাকাতেই দেখা গেল মোটা থামের আড়ালে দাঁড়িয়ে আছে কে একজন। আর একটু ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল বাসুদেব বাবুর মেয়ে রুমি সেখানে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে দেখছে ওদের দিকে। রাজশেখর সামান্য হাসল মেয়েটাকে দেখে। মেয়েটা কিন্তু হাসল না, যেন রাজশেখরের সঙ্গে চোখাচোখি হতেই দৌড়ে ঢুকে গেল ঘরের ভিতর। ভিতর থেকে কার যেন গলা শোনা গেল। ততক্ষণে রাজশেখর আর সঞ্জয় বাড়ির চৌহদ্দি পেরিয়ে চলে এসেছে। পুলিশের জিপটা রাস্তার ওপাশে রাখা, ড্রাইভার বসে রয়েছে গাড়ির ভেতর। এগোতে এগোতে সঞ্জয় বলল, কিরে, কিছু বুঝতে পারছিস? হয় বাসুদেব বাবু না হলে মনীন্দ্র বাবু, এদের দুজনের মধ্যে কেউ একজন খুন করেছে। কিন্তু সমস্যাটা হলো ওই কাজের লোক গোবিন্দ। এ বাড়িতে সবাই যদিও ওদের পক্ষেই কথা বলছে, কিন্তু গোবিন্দ নামের ওই কাজের লোকটি তো ওদের পক্ষ নিয়ে কথা বলার মতো নয়। তাছাড়া সে তো এই বাড়িতে সবসময় থাকেও না। রাতের কাজকর্ম সেরে ওদের খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে যায়, যেটুকু আমি শুনেছি আর কি। তাহলে সে মিথ্যে কথা বলতে যাবেই বা কেন, আর তার মোটিভটাই বা কি? সঞ্জয় কিছু বলল না। গাড়িতে উঠতে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট করে রওনা দিল রাজশেখরের বাড়ির উদ্দেশ্যে। বাইরে তখন অন্ধকার নামতে শুরু করেছে। একতলার একদম শেষের দিকে রান্নাঘর। এই সময়টা সেখানেই মল্লিকা আর কাবেরী থাকে। পুলিশের ঝামেলা এখনো ঠিকভাবে মেটেনি, তবে তেলের ব্যবসার কাজে বাসুদেব এবং মনীন্দ্র দুজনকেই বাইরে বেরোতে হয়েছে। যাওয়ার সময় দুজনেই জানিয়ে গেছে ফিরতে একটু রাত হতে পারে। বাড়ির কাজের লোক গোবিন্দ রান্নাঘরে ওদেরকে কাজে সাহায্য করছিল। এমন সময় রুমির মনে হলো তাকে যেন কেউ ডাকছে। খুব আস্তে হলেও চাপা স্বরে ডাকটা শুনতে পেল রুমি। এটা তার দাদুর গলা, তার দাদু যেভাবে তাকে ডাকতো। রুমি, রুমি, দিদি আমার, কোথায় গেলি? এক্ষুনি আসছি দাদু। রুমি সঙ্গে সঙ্গে উত্তর দিল। কথাটা বলে সে আর সজলকে কিছু বলার সুযোগ না দিয়েই এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। তারপর বারান্দা ধরে এগিয়ে গেল সিঁড়ির দিকে। রান্নাঘরের কাছেই সিঁড়ি, কিন্তু রান্নাঘর থেকে কেউ আর লক্ষ্য করল না। রুমি উপরের দিকে হাঁটতে হাঁটতে উঠে গেল সিঁড়ি দিয়ে। সিঁড়ির কাছের আলোটা জ্বালানো রয়েছে, কিন্তু উপরের ঘরগুলো অন্ধকার। সত্যি বলতে পুরনো বাড়ি, আর তাই উপরের ঘরগুলো একটু নড়বড়ে হয়ে এসেছে, সারাই করা দরকার। কিন্তু শশধর বাবু সেটা করতে দিতেন না কোনো একটা কারণে। এদিকে বাচ্চাদের নিয়ে উপরে থাকার মতো সাহস ওরা কেউ করতে পারত না। ওরা থাকতো নিচে, পাশাপাশি দুটো ঘর, আর শেষের ঘরটা ছিল বসার ঘর। এই পাশে রান্নাঘর, মাঝে দুটো ঘরে দুই ভাইয়ের থাকার ব্যবস্থা।
উপরের শেষের ঘরে শশধর বাবুর থাকার জায়গা, পাশের ঘরটা ছিল তার ড্রয়িং রুম, বাকি দুটো ঘর বন্ধই থাকতো। গেস্ট এলে তাদের খুলে দেওয়া হতো। রুমি দৌড়ে দৌড়ে সিঁড়ির একদম সামনে অবধি চলে এসেছে। এমন সময় দেখতে পেল ব্যালকনির কাছে একদম শেষের দিকটায় ঠিক আগের মতোই লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে শশধর রায়। দোতলার ব্যালকনিতে হালকা টিমটিম করে জ্বলছে একটা আলো। সেই আলোতে রুমি তার দাদুকে দেখতে পেয়ে বেশ খুশি হলো। দাদু, আমি আমি জানতাম ওরা মিথ্যে কথা বলছে। তুমি আসবে আমি জানতাম। ওরা মিথ্যে কথা বলছে না রে রুমি, ওরা সবাই সত্যি কথাই বলছে। কিন্তু তুই কেন ভেবেছিস আমি আসবো? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি দাদু। তোমায় আমি কোথাও যেতে দেব না, তোমায় আমার কাছে ধরে রাখবো। কথাটা বলে রুমি এগোতে গেল সামনের দিকে। সঙ্গে সঙ্গে শশধর প্রায় চিৎকার করে বলে উঠলেন, ওখানেই দাঁড়া, সামনে আসবি না। তুই তুই আমায় ধরতে পারবি না। আমি সত্যি আর বেঁচে নেই। কিন্তু এখান থেকেও যেতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমায় যে খুন করেছে সে শাস্তি পাবে, ততক্ষণ পর্যন্ত যে আমি এখান থেকে যেতে পারবো না। তোমাকে কে খুন করেছে দাদু? শশধর এবার হাসলেন। তার চেহারাটা বারান্দার থেকে যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। ততক্ষণ একটা পায়ের শব্দ উঠে আসছে সিঁড়ি বেয়ে। রুমি চমকে উঠে সিঁড়ির দিকে তাকালো। আবার সামনের দিকে তাকাতেই দেখতে পেল শশধর বাবুর সমস্ত শরীরটা ততক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। আর ঠিক সঙ্গে সঙ্গে নিচের দিক থেকে গলা ভেসে এলো কাবেরীর। রুমি, দোতলায় কেন গেছিস? দাদু এসেছিল। দাদু বলল দাদুকে কে যেন খুন করেছে। কাবেরী তাড়াতাড়ি দৌড়ে এসে কাঁপা কাঁপা হাতে রুমিকে ঝট করে ধরে নেয়। উপরের দিকে তাকিয়ে সে কিন্তু কিছু দেখতে পায় না। তবুও রুমিকে নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে যায় নিচের দিকে। মাঝখানে একটা দিন কেটে যায়। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেতে যে খানিকটা সময় লাগবে সেটা বেশ ভালো করে বুঝতে পারছিল সঞ্জয় চক্রবর্তী। তাই তিনি একটা অন্য পরিকল্পনা করলেন। পোস্টমর্টেম রিপোর্ট বের হওয়ার আগেই পুলিশের ডাক্তারের সঙ্গে কথা বলে মৃত্যুর সঠিক কারণ খুঁজে বার করার চেষ্টা করলেন। অর্থাৎ যে ব্যক্তি মৃত তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন কিংবা হাতের ছাপ রয়েছে নাকি, বিশেষ করে গলার দিকে। পোস্টমর্টেম রিপোর্ট করতে আমাদের খুব একটা সময় লাগবার কথা নয়। তবে ভদ্রলোকের অনেক রোগ ছিল। সুগার থেকে শুরু করে নানা রকম রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। ভদ্রলোক এমনিতেই বেশি দিন বাঁচতেন না, তাই পোস্টমর্টেম করতে গিয়ে আমাদের খানিকটা ভালো করে সবকিছু দেখতে হচ্ছে। তবে আশা করছি আজকের মধ্যেই আপনি রিপোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু, রিল্যাক্স। আপনি আস্তে আস্তে নিজের কাজ করুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কি মনে হচ্ছে খুনটা কখন হয়েছে এবং কিভাবে খুন করা হয়েছে? মৃতদেহ দেখে মনে হচ্ছে খুনটা হয়েছে রাত 8টা থেকে 10টার মধ্যে যে কোনো একটা সময়। মৃতদেহ এখানে এনেছেন মোটামুটি 12টা নাগাদ।
অন্তত আমার তো দেখে সেটাই মনে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা পেলে আরো অ্যাকিউরেট টাইম আপনি পেয়ে যাবেন। তার আগে পর্যন্ত আমি এটুকুই বলতে পারি যে এই খুনটা সম্ভবত ওই 9:30 থেকে 10টার মধ্যেই হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন বাইরের কেউ বাড়ির ভিতরে ঢুকে খুনটা করে, তারপর বেরিয়ে যায়, আর সেটাও কেউ বুঝতে পারল না? ব্যাপারটা অস্বাভাবিক নয়। ভদ্রলোকের শরীর খুব একটা ভালো ছিল না, দুর্বলই বলা যেতে পারে। হার্টেরও সমস্যা ছিল। হতেই পারে গলায় দেওয়ার সময় প্যানিক অ্যাটাকে তিনি মারা যান। এবার সমস্যাটা হলো ওইখানেই সময়টা লাগবে। তিনি হার্ট ফেল করে মারা গেছেন নাকি নাকি গলায় ফাঁসের জন্য মারা গেছেন, সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি দেখুন, আমি ততক্ষণে ওই দিকটা দেখি। বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেও তো এখনো এমন কিছু জানা যায়নি যেটা আমাদের কাজে লাগাতে পারি। সঞ্জয় সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে মোবাইলটা তুলে নিয়ে একবার ফোন করলো রাজশেখরকে। রাজশেখর তখন তার বাড়িতেই ছিল। সে ফোনটা ধরতেই সঞ্জয় বলল, হ্যালো রাজশেখর, বাড়িতেই আছো নিশ্চয়? আমি এখনই একবার তোমার বাড়িতে আসছি, বুঝলে? বাড়িতে আসতে হবে না, আমি এখন একটু বাইরেই আছি। সে কি, সকাল সকাল তুমি বাইরে কোথায় গেলে? সে কথা পরে বলছি, তুমি ঘন্টাখানেক পরে আমার বাড়িতে আসতে পারো। এই এখন রাখছি, একটা কাজ আছে। সঞ্জয় ফোনটা নামিয়ে রাখতেই রাজশেখর সামনের দিকে এগিয়ে গেল। দেবানন্দপুরের বাজারে তখন অনেক লোকজন রয়েছে, দর কষাকষি করছে। লোকজনের চিৎকার, এমনকি মাঝে মাঝে গাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসছে সামনে থেকেই। একটা বড় রাস্তা চলে গেছে পাশ দিয়ে। বাজারটা বসে বড় রাস্তা থেকে নেমে ছোট রাস্তার দিকে। কিন্তু এই সময় সকালের দিকে সেখান থেকে একটা মশা গলে যাওয়ার মতো উপায় নেই। রাজশেখর তার মধ্যেই এগোচ্ছিল। তার হাতে একটা বাজারের ব্যাগ। দেখে যেন মনে হবে সে সত্যি সত্যি বাজার করতে এসেছে। এদিক ওদিক তাকিয়ে আলু, পটল, ভেন্ডির মধ্যেও সে কিন্তু অনুসরণ করে চলেছিল তার সামনের দিকে হেঁটে যাওয়া একটা বয়স্ক লোককে। মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে, কিন্তু শরীরটা এখনো টান টান রয়েছে। লোকটা বাজার করে ফিরছে। সামনে চায়ের দোকানটার কাছে গিয়ে বসে একটা চায়ের অর্ডার দিয়ে পিছন ঘুরতেই রাজশেখরের সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। এ কি আপনি? বাবু, আপনাকে তো এই বাড়িতে মনে হয় কালকে একবার দেখলাম। একদম ঠিক বলেছো গোবিন্দদা, তুমি আমাকেই দেখেছো, কিন্তু তোমার সঙ্গে গতকাল ভালোভাবে কথা বলাই হলো না, তাই আজ এখানে চলে এলাম। দাদা, এদিকে একটা করে চা দিন তো। সামনে বসে থাকা গোবিন্দ কেমন যেন সহজ স্বাচ্ছন্দ্য বোধ করল। সে চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বলল, আর বলবেন না বাবু। বাবু মানে শশধর বাবু যখন বেঁচে ছিলেন তখনও এক ঝামেলা, এখন মারা গিয়েছেন তারপরেও আরো এক ঝামেলা। আমিও বাড়িতে কাজ করছি, ওদের বাড়ি নুন খেয়েছি, তাই তাই খারাপ কিছু বলতে চাই না। কিন্তু ও লোক যখন বেঁচে ছিল তখনও কিন্তু ও বাড়ির কাউকে শান্তিতে থাকতে দেয়নি। কেন? বাবু ছিল যেমন কিপটে তেমন ছিল তার রাগ। ও বাড়িতে তো আমি আর আজ থেকে নয়, অনেক দিন ধরেই রয়েছি। ওই বাবুকে বিছানায় পড়তে দেখলাম, বিছানায় পড়ে কষ্ট পেতে দেখলাম, আর এখন মরতেও আমি দেখলাম। বাবুর কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেতে পারে এমনই তার দাপট ছিল। আমাদের বড় বাবু মানে ওই বাসুদেব বাবু আর ছোট বাবু মানে ওই মনীন্দ্র বাবু তো বাবার ভয়েতেই এতদিন ধরে কোনো কিছুই তেমন ভাবে করে উঠতে পারেননি। আপনি দেখলেন না এখনকার দিনে ওই বাড়ি কেমন যেন সেকেলে ধরনের রয়েছে। বাড়ি ভেঙে সবাই করাতে চেয়েছিল, মানে তার বড় ছেলে আর কি, কিন্তু বাবু সেটাও করতে দেননি।
ও বাড়িতে এখনো অনেক পুরনো নিয়ম চলে। তবে এখন বাবু আর নেই, এখন সেসব আর কতদিন চলবে তাও জানি না। আমার কাজটাও বোধহয় আর থাকবে না। কেন? গোবিন্দ এবার এদিক ওদিক একবার তাকিয়ে দেখে নিয়ে তারপর বলল, আপনি জানেন না বাবু, ও বাড়ির ব্যাপার আপনি জানেন না। যেদিন বাবু খুন হলেন ওরা তো টিভি দেখছিল, আমি তখন রান্নাঘরে রাতের কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছিলাম। মাঝে মাঝে গিয়ে বড় মা আর ছোট মাকে জিজ্ঞাসা করে আসি আর কি করতে হবে। তখন ওই 8:30টার মতো বাজে। একবার দেখলাম ছোট বাবু রান্নাঘরের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেল। ছোটবাবু কি ওপরের ঘরে গিয়েছিলেন? তাহলে আর বলছি কি, ছোটবাবু ওপরের ঘরে যখন গিয়েছিলেন তখন আমি দেখেছি, কিন্তু কখন নেমে এসেছে সেটা তো আমি দেখিনি। আমি আমার কাজ করছিলাম। তারপর ওই মোটামুটি 9টা নাগাদ ছোট মাকে ওপরে যেতে দেখেছিলাম। ছোট মা যখন উপরে গেল তখন তো আমি রান্নাঘরের ভেতরে কাজ করছি, সেদিকেই তাকিয়েছিলাম। ছোট মা অনেকক্ষণ পর ওপর থেকে নিচে নেমে এলো। যখন নিচে নেমে এলো তখন দেখি ওর দুটো চোখ লাল। মনে হলো কারোর সঙ্গে ঝগড়া করেছে। ছোট মার কারোর সঙ্গে ঝগড়া করলেই অমন চোখ লাল হয়ে যায় তার। আর তারপরে বাবু। তারপর একটা কাজ করো, চা শেষ করো, চলো বাকি কথা বরং আমরা হাঁটতে হাঁটতেই বলি। আশেপাশের লোকেরাও আমাদের দিকেই তাকিয়ে দেখছে। গোবিন্দ চা শেষ করে বাজারের পথ ধরে সোজা হেঁটে এলো রাজশেখরের সঙ্গে। আর হাঁটতে হাঁটতে অনেক কিছুই বলল তাকে। বাড়ির কাছাকাছি আসার আগে রাজশেখর চলে যাওয়ার আগে বলল, গোবিন্দ দাস সাবধান, তোমার সঙ্গে যে আমার কথা হয়েছে এই কথা যেন তোমার ওই বাড়িতে কেউই না জানতে পারে, কেমন? আমার প্রাণের ভয় নেই। এসব কথা ওরা জানতে পারলে এরপরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আমি নিশ্চিত বলতে পারে বাবু, ওই বাড়ির মধ্যে, হ্যাঁ ওই বাড়ির মধ্যে কেউ আমার বাবুকে মেরেছে। গুলি করে তো আর মারেনি, গলায় ফাঁস লাগিয়ে মেরেছে। তাই ও তাকে ধরা যাচ্ছে না। রাজশেখর চিন্তিত মনে সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার রাস্তা ধরল। তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার, হয়তো সঞ্জয় এর মধ্যেই এসে পড়েছে। মনে মনে এটাই ভাবছিল রাজশেখর। তার মধ্যে গোবিন্দর কথাগুলো বারবার তার মনের ভিতর তোলপাড় ফেলে দিয়েছিল। এতক্ষণ মনে হচ্ছিল শশধর বাবুর খুনের পিছনে বাসুদেব কিংবা মনীন্দ্রর হাত থাকতে পারে, কিন্তু এইবার মনে হচ্ছে এরা দুজন ছাড়াও এই খুনের পিছনে অন্য কারোর হাত থাকাটাও অস্বাভাবিক নয়, অর্থাৎ কাবেরী এবং মল্লিকা রায়। কিন্তু শেষের দিকে একটা খটকা বারবার মনের মধ্যে চলে আসছিল রাজশেখরের। রান্নাঘরের মধ্যে কাজ করতে করতে গোবিন্দ ওদের তিনজনকেই দেখেছে। এমনও তো হতে পারে ওই সময়ের মধ্যেই কেউ একজন বাইরে থেকে এসে রান্নাঘরের সামনের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে আর গোবিন্দ সেটা দেখেনি। আসলে বাড়িটা দোতলা হলেও আগেকার আমলের, তাই উঠোন পেরোলেই বারান্দায় ওঠা যায় এবং বারান্দা থেকে সিঁড়ি দিয়ে ওঠা যায় উপরে। যদিও উপরে ওঠার দরজাটা ব্যালকনির সিঁড়ির শেষ প্রান্তে বন্ধ থাকে, তবু সেই দরজা খুলে উপরে ওঠা যায়। অর্থাৎ ঘরের দরজাগুলো খোলা থাকলে যে কেউ বাইরের উঠোন থেকে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবে। একটু ভিতরের দিকে, অর্থাৎ রান্নাঘরটা যেখানে আছে সেই দিক থেকে বাইরের বারান্দাটা খানিকটা আড়াল করা আছে, যার মানে কেউ ঢুকলে তাকে উঠোন পেরিয়ে প্রথমে ব্যালকনির একতলার বারান্দায় উঠতে হবে, তারপর সেখান থেকে রান্নাঘরের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠতে গেলে তাকে রান্নাঘরের সামনে যেতেই হবে। কিন্তু হতেই পারে গোবিন্দ তাকে দেখেনি। এসব ভাবতে ভাবতেই রাজশেখর ফিরে গেল তার বাড়িতে।
সেদিন রাতের বেলা হঠাৎ করে রুমির ঘুমটা ভেঙে গিয়েছিল। একতলার ঘরে সে তার বাবা মার সঙ্গে একসঙ্গে ঘুমায়। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে রুমির মনে হলো তার দাদু তাকে ডাকছে। রুমি, রুমি, দিদি আমার। রুমি একবার মা বাবার দিকে তাকিয়ে দেখল বাবা মা দুজনেই ঘুমোচ্ছে। রুমি আস্তে আস্তে বিছানা ছেড়ে নিচে নেমে গেল। ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করাই থাকে, কিন্তু ছিটকিনি অবধি রুমির হাত চলে যায়। দরজাটা খুলে বাইরে বেরোতেই রুমি দেখতে পেল বারান্দার এক পাশে দাঁড়িয়ে রয়েছে তার দাদু শশধর রায়। দাদু, তুমি এসেছো? কালকে বলছিলে তুমি নাকি আসতে পারো না, তুমি নাকি মরে গেছো। আমি তো সত্যি সত্যি মরে গেছি রে রুমি, কিন্তু তোর মায়া আমায় এখানে বারবার টেনে আনে। তাছাড়া আমার খুনি শাস্তি না পাওয়া পর্যন্ত যে আমি এখান থেকে যেতে পারবো না। কিন্তু তোমায় কে খুন করেছে দাদু? তোমায় যে মেরেছে, তুমি তার নাম আমায় বলো, দেখবে তাহলে আমি ঠিক শাস্তি দেব তাকে। তুই আমার খুনিকে শাস্তি দিতে পারবি না রে। তুই আমার সঙ্গে আয়, আমার সঙ্গে উপরে আয়। রুমি এক পা করে এগোতে লাগলো শশধর রায়ের সঙ্গে। সিঁড়ি দিয়ে ও উপরে উঠে দেখল সিঁড়ির সামনের দরজাটা খোলা। সেখান থেকে হাঁটতে হাঁটতে ওরা গিয়ে দাঁড়ালো শশধর রায়ের ঘরের সামনে। তার ঘরের দরজাটা খোলা, ঘরের ভিতর অন্ধকার, কিন্তু শশধর রায় ঘরে ঢুকতেই আলোটা জ্বলে উঠল। তিনি আস্তে আস্তে সোজা গিয়ে দাঁড়ালেন তার ঘরের দেওয়ালের কাছে। ঘরের দেওয়ালের কাছে একটা চেয়ার, একটা টেবিল আর একটা ছোট আলমারি রাখা। তার পাশে আছে একটা জানালা। জানালাটা বন্ধ। একটা কেমন ঘুড়ির মধ্যে সে পার দেখে চলেছে তার দাদুকে, আগের মতোই, সেই কঙ্কালসার হয়ে যাওয়া শরীর। আমায় তুমি বলবে না দাদু তোমায় কে মেরেছে? আমায় যে মেরেছে তার নাম আমি তোকে বলতে পারবো না। তোকে খুঁজে বার করতে হবে আমার খুনিকে। আমায় যে মেরেছে তার যোগসূত্র এই ঘরেই আছে। রুমি চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু এমন কিছুই সে দেখতে পেল না। রুমি এবার ভয় পেতে লাগলো। ঘরটা হঠাৎ করে অন্ধকার হয়ে আসছে। রুমি প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, আর তারপর ছুটে গেল সিঁড়ির দিকে। পিছন থেকে শুনতে পেল শশধর রায়ের গলা। আমার মুক্তি না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না রুমি। তুই ছাড়া আমায় আর কেউ দেখতে পাবে না। তোর মতো কেউ আমায় ভালোবাসে না। সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে যখন রুমি নিচের দিকে নেমে আসে, তখন দেখতে পেল তার বাবা মা দুজনেই সিঁড়ি দিয়ে উঠে আসছে উপরে। সেখানে মনেন্দ্র এবং তার স্ত্রী মল্লিকাও আছে। রুমিকে এমনভাবে ছুটে নামতে দেখে বাসুদেব রায় প্রায় চিৎকার করে বলল, এই এই এত রাতে তুই ওপরে উঠেছিলি কেন? আমি উপরে উঠছিলাম দাদুর সঙ্গে কথা বলার জন্য। দাদু আমায় উপরে নিয়ে গিয়েছিল। তোমরা বিশ্বাস করো, দাদু আছে, দাদু মরেনি, দাদু আছে। আবার সেই একই কথা? তোকে কতবার না বলেছি তোর দাদু মারা গেছে, তুই তাকে আর দেখতে পাবি না। কিন্তু রুমি তো মিথ্যে কথা বলার মতো মেয়ে নয়। তাহলে একটাই কথা সে কেন বারবার বলছে? তাহলে কি সত্যি সত্যি সে কাউকে দেখেছে? আরে ওসব কথা আর বলো না তো। আমার মনে হয় রুমি ভুল দেখেছে। ও দাদুকে প্রচণ্ড ভালোবাসতো, তার জন্যই এমনটা হচ্ছে।
ততক্ষণে বাসুদেব উপরে উঠে গিয়েছিল। সিঁড়ির কাছে দরজাটা খোলা দেখে সে কেমন চিন্তিত মুখে তাকালো একবার। তারপর সেই অন্ধকারের মধ্যেই দোতলা বেয়ে এগিয়ে গেল তার বাবার ঘরের দিকে। পোস্টমর্টেম রিপোর্টটা আমাদের হাতে এসে গিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে শশধর বাবুর গলায় ফাঁস লাগিয়ে খুনটা করা হয়েছে, কিন্তু গলায় ফাঁস দেবার সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক হয়েছিল। হয়তো প্রচন্ড ভয়ে একই সঙ্গে তার হার্ট অ্যাটাক হয় এবং গলার ফাঁসের জন্য দম আটকে সে মারা যায়। রাজশেখরের বাড়িতেই সঞ্জয় চক্রবর্তী বসেছিলেন। রাজশেখর হাত দুটোর উপর থুতনিটা রেখে কি যেন ভাবছিল এতক্ষণ। এবার সে বলল, গোবিন্দদার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে ওই বাড়ির 4 জনকে সন্দেহ করা যায়, কারণ 8:30 থেকে 9:30 মধ্যে ওদের 3 জনকেই ওপরের ঘরে যেতে দেখেছে গোবিন্দদা। তবে সে তেমন কিছুই ভাবেনি তখন। বাড়ির লোক উপরে যাচ্ছে, এতে আবার ভাবারই বা কি আছে। তার মানে সবার শেষে ওপরে গিয়েছিল বাসুদেব রায় এবং সেই গিয়ে দেখেছিল তার বাবাকে মৃত অবস্থায়। কিন্তু তাহলে শশধর বাবুকে মারল কে? 8:30 থেকে 9:30 সময় যদি 3 জনই উপরে গিয়ে থাকে, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই দেখেছিল যে শশধর বাবু মৃত। না, আমার কিন্তু অন্য কিছু মনে হয় রাজশেখর। ওরা 3 জন যখন ওপরে গিয়েছিল তখন হয়তো বেঁচে ছিলেন এবং পরে বাসুদেব বাবু যখন ওপরে যান তখনই হয়তো তিনি কোনোভাবে। না, তাহলে তো মিলছে না। বাড়ির সকলেই বলছে বাসুদেব বাবু উপরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার করেন এবং তখনই সবাই উপরে চলে যায়। গলায় ফাঁস লাগিয়ে তাকে মারতে গেলে বাসুদেব বাবুর খানিকটা সময় প্রয়োজন ছিল। তাছাড়া ওই সময় তাকে মেরে তার গলায় ফাঁস দেওয়ার দড়িটাকেও লুকিয়ে ফেলাটাও তো আর সহজ ব্যাপার ছিল না। তাহলে কারণটা কি? কাল আরেকবার আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে বলেই মনে হয়। গোবিন্দর কথাটা কাউকে বলা যাবে না, তাহলে তার সমস্যা হতে পারে। কিন্তু যেভাবেই হোক ওদের মুখ থেকে কথা বার করার চেষ্টা তো করতেই হবে। বেশ, তাহলে তাই হোক। কাল সকালে আমরা আবার ওই বাড়িতে যাব। এই কেসটার সমাধান না হওয়া পর্যন্ত আমি নিজেও মনে মনে কোনো শান্তি পাচ্ছি না। কাল চলে আসার সময় সেই মেয়েটা, মানে বাসুদেব বাবুর মেয়েটা বারান্দার কাছে দাঁড়িয়েছিল না? মেয়েটা শান্তশিষ্ট, তার মুখ দেখে কোনো কিছু চট করে বোঝা যায় না। এর চেয়ে বরং ছেলেটা একটু বেশি দুরন্ত। কালকে ওই বাচ্চা দুটোর সঙ্গে একবার কথা বলতে হবে। পরদিন সকালে যখন রাজশেখর এবং সঞ্জয় গিয়ে পৌঁছল রায়বাড়িতে, তখন সকাল 9টা মতো বাজে। সবাই বাড়িতে ছিল না। বাসুদেববাবু আর মনীন্দ্রবাবু কোথাও গিয়েছিলেন। 2 ভদ্রমহিলা ওদের বসার ঘরে বসতে দিলেন। কথায় কথায় রাজশেখর বলল, দেখুন, শশধর বাবুর ঘর তল্লাশি করে তদন্ত করে আমরা কিছু একটা বুঝতে পেরেছি। আর তাতে আমরা জানি যে আপনারা 2 জন ওই রাতের বেলা 8:30 থেকে 9:30 মধ্যে একবারের জন্য উপরে গিয়েছিলেন, কি তাই তো? এই কথায় কাবেরী আর মল্লিকা দুজনেই একে অপরের মুখ চাওয়াচাই করে। তারপর কাবেরী বলে, না, মানে আমি তো ওই দিন উপরে যাইনি। আমাদের মিথ্যে কথা বলে কোনো লাভ নেই ম্যাডাম। আপনি উপরে গিয়েছিলেন, তবে আমার মনে হচ্ছে আপনি যখন গিয়েছিলেন তখন শশধর বাবু জীবিত ছিলেন, কি তাই তো? দেখুন না, সত্যি কথা বলুন, না হলে কিন্তু পরে কোনো কিছু মিথ্যে বলছেন ধরা পড়লে আপনাদেরই সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি গিয়েছিলাম, বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আসলে একটা ব্যাপার নিয়ে ওনার সাথে বাবার একটু কথা কাটাকাটি হয়েছিল। বাবার শরীর অসুস্থ থাকলে কি হবে, এই সময়ও তার তেজ একটুও কমে না। তার কথার বাইরে বাড়িতে কোনো কিছু করার কারুর কোনো জোর ছিল না। আমরা ভেবেছিলাম এই বাড়িটা সারাই করে ঠিকঠাক করব, তাতে অনেক টাকা খরচ হবে। কিন্তু একবার সারাই করে নিলে এই বাড়িটা অনেক দিন ধরে আর হাত দিতে হবে না। কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না।
পরশুদিন রাতের বেলা আমি ওপরে গিয়ে বাবার সঙ্গে সেই নিয়েই কথাবার্তা বলতে গিয়েছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। তার জন্য দ্বিতীয়বার উপরে গিয়ে তাকে খুন করলেন, বাসুদেব বাবুর উপরে যাওয়ার ঠিক আগে। এসব এসব কি বলছেন আপনি? আমি বাবাকে খুন করতে যাব কেন? তার মানে নিশ্চয়ই আপনি ম্যাডাম যখন উপরে গিয়েছিলেন তখন ঠিক আপনি কি করেছিলেন বলুন তো? এই কথাটা রাজশেখর সরাসরি মল্লিকার দিকে তাকিয়ে বলল। মল্লিকা কিন্তু ইতস্তত করল না, স্পষ্ট গলায় বলল, বাবার অনেক টাকা ব্যাংকে জমানো আছে। তাছাড়া আমাদের যে তেলের ব্যবসা রয়েছে সেটা তো ওই দুই ভাই মিলে দেখাশুনো করে, কিন্তু ব্যবসার লাভের টাকা সমস্তটাই একজন উকিলের মাধ্যমে বাবার অ্যাকাউন্টে জমা হয়। খুব বেশি টাকা ওরা সেখান থেকে নিতে পারে না, তবে আমার বেশ কিছু টাকা প্রয়োজন ছিল। এই বাড়িতে তো আর বেশি দিন থাকতে পারবো না, তাই অন্য একটা জায়গা কিনে সেখানে বাড়ি করার কথা ওনাকে এবং বাবাকে অনেকবার বলেছিলাম। সেদিন একবার ভাবলাম ওপরে গিয়ে বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলে আসি, তাই ওপরে গিয়েছিলাম, কিন্তু বাবা রাজি হলেন না। বাধ্য হয়ে আমি বলেছিলাম এই বাড়িতে আর ব্যবসাতে ওনার যা ভাগ আছে সেই ভাগটা তাকে লিখে দিতে, তাহলে আমরা অন্য কোথাও বাড়ি করে এখান থেকে চলে যাব। সর্বনাশ, তুই এ কি কথা বলছিস? আমার কিছু করার ছিল না দিদি, এই বাড়িতে সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো, যখন তখন মাথার ওপর ছাদ ভেঙে পড়তে পারে। বাড়িটার অবস্থা একবারও তোমরা ভালো করে দেখেছো? তোমরা চুপ করে বাবার সমস্ত কথা শুনতে পারো, কিন্তু আমি তা পারি না। আমার ছেলেটাকে নিয়ে আমার বড় চিন্তা। তার মানে আপনার কাছেও বড়সড় মোটিভ ছিল শশধর বাবুকে খুন করার। তিনি মারা গেলে সমস্ত সম্পত্তি এমনিতেই দুজনের নামে হয়ে যাবে, তখন সেখান থেকে আপনারা ভাগাভাগি করে নিজেদের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন। মল্লিকা দেবী, মোটিভ আপনাদের দুজনের কাছেও কিন্তু কম ছিল না। আপনি আমায় দোষারোপ করতে পারেন, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। সত্যি বলতে বাবার সঙ্গে শুধুমাত্র কথা বলেই আমি ফিরে এসেছিলাম, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। তাকে খুন করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না। তার শরীরের যা অবস্থা ছিল তাতে এমনিতেও সে কদিন পরে। তার মানে আপনারা বলতে চাইছেন আপনারা কেউ এই কাজটি করেননি? তাহলে এমন সময় ঘরে এসে ঢুকলো সজল আর রুমি। রুমি বলে উঠল, আমি জানি দাদুকে কেউ খুন করেছে। দাদু আমায় দেখা দিয়েছিল, আমায় অনেকবার দেখা দিয়েছিল দাদু। আমায় সে বলতে চেয়েছিল তাকে যে খুন করেছে তার প্রমাণ ওই ঘরের মধ্যেই আছে। রুমি কথাগুলো একটানা বলে চলল। তার মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। ওইটুকু মেয়ে যে এমনভাবে কথা বলতে পারে সেটা ওরা ভাবতেই পারেনি। রাজশেখর আর সঞ্জয় নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। কাবেরী উঠে এসে মেয়েকে একটা ধমক দিলেন। তোমায় বলেছি না, এই সব কথা বাড়ির লোক ছাড়া বাইরের কারোর সামনে কখনো বলবি না। কি একটা মেয়ে হয়েছে না, একেবারে একটা কথা শোনো না তোমরা আমার। দাঁড়ান 1 মিনিট। তুমি কি বলছো? তোমার দাদু তোমায় দেখা দিয়েছে? কিন্তু তুমি তো জানো তোমার দাদু মারা গেছে। দাদু আমায় নিজেই বলেছে দাদু মরে গেছে, কিন্তু দাদু আমায় বলেছে দাদুকে যে মেরেছে তাকে দাদু চেনে, আর তার প্রমাণ ওই ঘরেই আছে। কিন্তু সেটা কি করে হয়? একজন মৃত মানুষ কিভাবে নিজের খুনের প্রমাণের কথা বলতে পারে? আচ্ছা, তুমি আমায় তোমার দাদুর ঘরে নিয়ে চলো তো, ঘরটাকে আমি একবার দেখব। তোমার দাদু আর তোমাকে ঠিক কি বলেছিল বলো তো? কাবেরী আর মল্লিকা আপত্তি করলেও রাজশেখর প্রায় জোর করেই রুমি আর সঞ্জয়কে নিয়ে উপরে উঠে গেলেন। সঞ্জয় সেখানে নিচে বসে রইল। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে রুমি এই দুদিনের সব কথা খুব সংক্ষেপে বলল। রাজশেখর একটু অবাক হলো। মৃত মানুষ কখনো এমনভাবে কিছু বলতে পারে নাকি? তবে কি সমস্ত ব্যাপারটাই রুমির মনের ভুল? কিন্তু রুমিকে দেখে সহজ সরল বলেই মনে হয়। এমন মিথ্যে কথা সে বানিয়ে বানিয়ে বলবে না। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে রুমি ঘরের দেওয়ালের দিকে আঙুল তুলে বলল,
দাদু দাদু ওই যে ওই আলমারির সামনে দাঁড়িয়েছিল, আর আর ওইখানে দাঁড়িয়ে বলছিল ঘরের মধ্যেই প্রমাণ আছে, তাকে কে খুন করেছে। আলমারিতে তালা দেওয়া ছিল না। আলমারি খুলে ব্যবহার করা কিছু জামা কাপড়, কিছু কাগজপত্র, টাকা পয়সা এই সমস্তই দেখা গেল। রাজশেখর টাকা পয়সার দিকে হাত দিয়ে দেখল, কাগজপত্র সব কিছুই নেড়েচেড়ে দেখছিল। এমন কিছু সে খুঁজতে লাগলো যাতে কোনো একটা প্রমাণ পাওয়া যায়। এরপর ঘরের ভিতর ঘুরতে ঘুরতে আলমারির একপাশে দেয়ালে টাঙানো একটা ছবি চোখে পড়ল তার। শশধর বাবুর ছবি, তার একটু কম বয়সের ছবি। আর সেই ছবিতে তার পাশে আরেকজনও কেউ রয়েছে। রুমি, এটা কি বলো তো? আমি জানি না, মায়ের কাছে শুনেছিলাম উনি নাকি দাদুর বন্ধু, তবে তবে আমি তাকে কখনো দেখিনি। অনেক দিন আগে দাদুর বন্ধু ছিল উনি। রাজশেখরের চোখটা কেমন যেন একবার চকচক করে উঠল। একভাবে ছবিটাকে কিছুক্ষণ দেখে নিয়ে সে মোবাইলটা বার করে একটা ছবি তুলল। বেরিয়ে আসতে যাবে এমন সময় দেখতে পেল গোবিন্দদা দরজার কাছে দাঁড়িয়ে। রুমি আর সঞ্জয়কে নিচে পাঠিয়ে দিয়ে রাজশেখর তাকালো গোবিন্দর দিকে। রায়বাড়ি থেকে বেরিয়ে এসে সঞ্জয় একটু উত্তেজিতভাবে রাজশেখরকে বলল, কি উপরে উঠে গেলে কেন? আরে তুমি বুঝতে পারছো না বাচ্চাগুলো মিথ্যে কথা বলছে? এসব কখনো হয় নাকি? দেখো সঞ্জয়, ভূত প্রেত এসবে আমিও বিশ্বাস করি না, কিন্তু কিন্তু একটা ব্যাপার ওই বাড়িতে হচ্ছে, যে ব্যাপারটা আমাদের ভাবনার বাইরে। তুমি জানো, রুমির সঙ্গে উপরে গিয়ে আমি একটা প্রমাণ বার করতে পেরেছি। হতে পারে তার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই, আবার আবার এটাও হতে পারে সম্পর্ক রয়েছে। সঞ্জয় কিছু বুঝতে পারল না। রাজশেখর কিন্তু আর কিছুই পরিষ্কার করে বলছে না। সে খুব গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। সঞ্জয় জানে কেসের ব্যাপারে কোনো লিড পেলে সেটা নিয়ে যখন রাজশেখর মানসিকভাবে দ্বন্দ্বে থাকে, ভাবনা চিন্তা করতে থাকে, তখন সেই রকম অন্যমনস্ক হয়ে যায়। আর বিশেষ কোনো কথা হলো না তাদের মধ্যে। সঞ্জয় থানায় চলে গেল। রাজশেখরও তার বাড়িতে ফিরে গেল। বারবার ভাবতে লাগলো দেওয়ালের সেই ছবিটার কথা। ছবিটা বার করে ভালো করে দেখতে লাগলো। আর দেখতে দেখতেই রাজশেখরের চোখ চলে গেল ছবিটার এক পাশে। তার মাথার ভিতর যেন একটা অদ্ভুত সম্ভাবনা ঝিলিক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে সঞ্জয়কে ফোন করে সে বলল, সঞ্জয়, আজ থেকে কয়েক বছর আগে যখন শশধরবাবু সুস্থ ছিলেন, তখন তার সঙ্গে ব্যবসাতে জড়িয়েছিল এমন কারোর খোঁজ পাওয়া যায় নাকি? একটু দেখো তো। দরকার হলে বাসুদেববাবু এবং মনীন্দ্রবাবুর সঙ্গেও কথা বলো। তাছাড়া শুনেছি এই শশধরবাবুর একটা উকিলও রয়েছে, তাদের ব্যবসার বেশিরভাগ দিকটা সে দেখাশোনা করে। তার সঙ্গেও একবার এই ব্যাপারে কথা বলে দেখতে পারো। আমি তোমাকে সেই ছবিটা পাঠাচ্ছি, সেই ছবিটা তোমাকে অনেকটাই সাহায্য করতে পারে। তখন দিন প্রায় রাতের দিকে। সঞ্জয় খবরটা বার করে রাজশেখরকে ফোন করে জানালো, হ্যালো রাজশেখর, শোনো, ছবিতে শশধর বাবুর পাশে যে দাঁড়িয়ে আছে সে একটা সময় শশধর বাবুর বন্ধু ছিল, কিন্তু বছর 7 আগে সে আত্মহত্যা করে। তার আত্মহত্যার সঠিক কারণ এখনো পর্যন্ত অধরা। ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার নাকি কোনো পারিবারিক ব্যাপার, সেসব কোনো কিছুই সঠিকভাবে জানা যায়নি। তবে যেহেতু শশধর বাবুর সঙ্গে তিনি একসঙ্গে ব্যবসা করেছিলেন, তাই আইনি ব্যাপারটা উকিল বাবুর কাছেই আসে। কিন্তু শশধর বাবুর টাকা এবং তারই উকিল, তাই আইনি প্রভাবের সাহায্যে তিনি সেই ঝামেলা থেকে কোনো রকমে বেরিয়ে আসতে পারেন। কিন্তু এতদিন পর এই কথাটা তোমার মনে হচ্ছে কেন? ভদ্রলোকের নাম কি? অতীন্দ্রমোহন গাঙ্গুলি। কিন্তু কেন? অতীন্দ্রমোহন গাঙ্গুলির পরিবারের ব্যাপারে একবার খোঁজ খবর করে দেখো তো, কোনো কিছু জানা যায় নাকি?
কথা শেষ করে কলটা কেটে ফোনটা নামিয়ে রেখে রাজশেখর একটা অঙ্ক মেলাতে বসলো। কিন্তু কিছুতেই অঙ্কটা মিলছে না। কিন্তু যদি মিলে যায় তাহলে এর একটা অদ্ভুত উত্তর সামনে বেরিয়ে আসবে। বারবার মনে পড়তে লাগলো রুমির বলা কথাগুলো। রুমি নিশ্চিত ছিল তার দাদু যখন বলেছে ওই ঘরেই তার খুনের প্রমাণ আছে, তাহলে সেইটাই প্রমাণ। সঞ্জয় সেদিনই কিছু জানতে পারল না, তবে খোঁজ খবর করতে করতে তার প্রায় 2 দিন সময় লেগে গেল। সন্ধ্যের একটু পরে বাসুদেব তার মেয়েকে নিয়ে একতলার একটা ঘরে বসে রয়েছে। এমন সময় রুমি বলল, তোমরা তোমরা কেউ চাও না তাই না? আমার আমার দাদু মুক্তি পাক, চাও না তাই তো? এমন অসময়ে এরকম একটা অদ্ভুত কথায় বাসুদেব অবাক হয়ে রুমির দিকে তাকালো। রাগে তার গোটা শরীরটা যেন জ্বলে উঠেছিল। এমনিতেই পুলিশের ঝামেলা, তার উপর ব্যবসাতেও সমস্যা, তার উপর মেয়েটার এমন কথা। সে রুমির উপর রাগ করে বলে উঠল, দেখো রুমি, আমি তোমায় বকতে চাই না, কিন্তু এসব ব্যাপারে তোমার না থাকাই ভালো। তোমার দাদু মারা গেছে, এটা তোমায় মেনে নিতে হবে। আর যদি সেটা না করো তাহলে... রুমি আর কিছু বলল না। তার চোখে জল চলে এলো। বাবা কিছুতেই বিশ্বাস করছে না। রুমি তার দাদুকে অনেকবার দেখেছে। বারবার তার মনে হয়েছে আশেপাশে যেন তার দাদু রয়েছে, কিন্তু অন্ধকার ছাড়া তাকে একবারও দেখতে পায় না রুমি। এর মাঝে আর একবার সে তার দাদুর ঘরে গিয়েছিল। এমন সময় বাসুদেব বাবুর মোবাইলটা বেজে উঠল। এই ঘরের নেটওয়ার্কটা ভালোভাবে থাকে না, তার জন্য বাইরে গিয়ে ফোনটা ধরলেন তিনি। আদালতে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকুন বাসুদেব বাবু। কে আপনি? আপনার বাবার মৃত্যুর খবরটা শুনলাম, তবে ওই যে কথায় বলে না, কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। আপনাদের সর্বনাশের সময়, আর আমার হয়তো পৌষ মাস হয়েছে। আপনার বাবা যে অন্যায় করেছিলেন তার ফল তাকে পেতে হয়েছে। হয়তোবা এইবার আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। এবার কি বলতে চাইছেন আপনি? একেবারে আদালতে দেখা হবে বাসুদেব বাবু। এই বলেই ফোনটা কেটে যায়। কিছু ভাবতে যাবেন বাসুদেব বাবু, এমন সময় তার মনে হলো বাড়ির বাইরের দিকে রাস্তার কাছে যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। তিনি সেদিকে তাকাতেই ঝট করে সেখান থেকে যেন সরে গেল লোকটা। বাবার পরে এবার আমাদের শাস্তি হবে কেন? এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই তো? ব্যাপারটা ভালো লাগছে না আমার। একবার পুলিশ ইন্সপেক্টরকে ফোন করা দরকার দেখছি। এসবের মাঝেই 3টে দিন কেটে গেল। রুমির তার দাদুকে দেখা আগের মতোই চলতে থাকলো। বাসুদেব বাবু, মনীন্দ্র বাবু, এমনকি তাঁদের স্ত্রীয়েরাও অর্থাৎ কাবেরী দেবী এবং মল্লিকা দেবী, তারা দুজনেও বেশ ভয় ভয় রইল। সেই ফোনটা আর আসেনি। তবে এর মধ্যে রাজশেখর আর সঞ্জয় এই 3টে দিন গোটা দেবানন্দপুর ছাড়াও আরও অনেক জায়গায় দৌড়োদৌড়ি করে কাটিয়েছে। আর এই সব করতে করতেই তাদের হাতে উঠে এসেছে কয়েকটা নতুন তথ্য। সেই জন্যই ওরা আজ আবার রায়বাড়িতে এসেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবার এমনভাবে মৃত্যু, তারপর আমাকে হুমকি ফোন, কি যে হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না। আপনি না বুঝতে পারলেও আমরা গোটা ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছি, এবং আপনার বাবাকে কে খুন করেছে সেটাও বুঝতে পেরেছি। আপনি বলতে চাইছেন আমার বাবাকে যে আমাদের মধ্যেই কেউ খুন করেছে সেই ধারণাটাই ঠিক? না, ওটা আপনাদের রিয়াকশন বোঝার জন্য এবং আপনারা কি করেন সেটা দেখার জন্য আমার বলার প্রয়োজন ছিল। তাছাড়া মোটিভ আপনাদের 4 জনেরই ছিল। আপনাদের ব্যবসার অবস্থা, বাড়ির অবস্থা সব কিছু একটা ভালো অবস্থায় নেই, অথচ শশধরবাবুর ব্যাংকে রয়েছে অনেক টাকা। সেই টাকা তিনি আপনাদের কাউকে দিতেও রাজি ছিলেন না। শুধু শশধরবাবুর চিন্তাভাবনাটা আমি এখনো ধরতে পারলাম না।
তিনি কেন এমন করছিলেন তা আমি জানি না, তবে শশধর বাবুকে কে খুন করেছে সে কথা আমি বলতে পারি। আর তার সঙ্গে বাসুদেব বাবুকে মোবাইলে ভয় দেখানোর ব্যাপারটাও আমি জানতে পেরেছি। শশধর বাবু মারা যান সেদিন 9:30 থেকে 10টার মধ্যে। একটা সময় 8:30 থেকে 9:30 পর্যন্ত মনীন্দ্রবাবু, মল্লিকা দেবী, এমনকি কাবেরী দেবীও পর্যন্ত উপরে শশধর বাবুর ঘরে গিয়েছিলেন। তখন কিন্তু শশধর বাবু সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। সমস্যাটা দাঁড়ালো গিয়ে অন্য জায়গায়। পরপর 3 জনের যাওয়া এবং 3 জনের একই রকম বিষয় নিয়ে কথাবার্তা বলার কারণে তার মনের উপর এই ঘটনাটার বেশ প্রভাব পড়েছিল, আর সেটা বুঝতে পেরেছিল আরও একজন। সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল অন্য একজন। কে? আচ্ছা গোবিন্দদা, তুমি ঠিক কত টাকা পেয়েছিলে বলো তো? রাজশেখরের এমন একটা কথায় ঘরের মধ্যে সকলে যেন অবাক হয়ে গেল। এমনকি এই কথাটা সঞ্জয় চক্রবর্তী পর্যন্ত জানতো না। রাজশেখরের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘরের কোণ থেকে ছুটে গেল দরজার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে বাইরের দিক থেকে 2 জন কনস্টেবল এসে তার পথ আটকে দাঁড়ালো। গোবিন্দ কেঁদে ফেলল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, বিশ্বাস করুন বাবু, আমি নিজে কিছু করিনি। আমায় ওরা যা বলেছিল আমি তাই করেছিলাম। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন বাবু। মানে গোবিন্দদা আমার বাবাকে খুন করেছে? শয়তান, শয়তান, এত বড় সাহস তোর! ভুল করছেন বাসুদেব বাবু। আপনার বাবাকে খুন করেছে প্রাঞ্জল চৌধুরী, যে আপনাকে মোবাইলে ভয় দেখিয়েছিল। সত্যি সত্যি সে আদালত পর্যন্ত যাওয়ার কথাও ভেবেছিল, কারণ আজ থেকে 7 বছর আগে আপনার বাবা প্রাঞ্জল চৌধুরীর বাবা জয়ব্রত চৌধুরীকে ব্যবসায় ঠকিয়েছিল। এমনভাবেই তাকে নিঃস্ব করে দিয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হয়েছিল। তখন দেবানন্দপুরেই জয়ব্রত চৌধুরীরা থাকতো। তারপরে তারা এখান থেকে চলে যায়। কিন্তু 7 বছর পরে কেন প্রাঞ্জল চৌধুরী আপনার বাবাকে মারার কথা ভাবলো সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, তবে পরে বুঝতে পারলাম। কেন? বাইরে থেকে বাড়িতে ঢুকে কেউ একজন শশধর বাবুকে খুন করে চলে যাবে, তাতে কিন্তু সন্দেহটা অন্যরকমভাবে হলেও পুলিশ ঠিক কোনো না কোনোভাবে 7 বছর আগের ওই ঘটনার সঙ্গে লিঙ্ক খুঁজে বার করবে। তারপর প্রাঞ্জল চৌধুরীকে খুঁজে বার করবে। প্রাঞ্জল চৌধুরী 5 বছর চুপ করেছিল। তারপরে সে দেবানন্দপুরে এসে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। পুলিশের তদন্তে সেটা বেরিয়েছে, এবং এই প্রাঞ্জল চৌধুরী যেখানে ভাড়া থাকতো সেই জায়গাটা গোবিন্দদার বাড়ির ঠিকানার আশেপাশেই। চায়ের দোকানে গোবিন্দদার সঙ্গে প্রাঞ্জল চৌধুরীর মাঝে মাঝেই দেখা হতো। সেখানেই হয়তো একটু একটু করে প্রাঞ্জল চৌধুরী গোবিন্দকে তার কাজ করানোর জন্য মানিয়ে নেয়, তার জন্য তাকে টাকাও অফার করে। এখানে এক জায়গায় আমার খটকা লাগে, গোবিন্দদা কেন এতদিন ধরে এই বাড়িতে কাজ করার পরেও এই কাজে ঠিক রাজি হবেই, সেটা হলো শশধরবাবু নিজে। শশধরবাবু কখনোই নিজের কথা ছাড়া অন্যের কথা কখনোই ভাবতেন না। বছরখানেক আগে গোবিন্দদার মেয়ে টাকার অভাবে মারা যায়। শশধরবাবু চাইলে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারত, কিন্তু তিনি তা করেননি। আমি অনেকবার বাবাকে বলেছিলাম, কিন্তু আপনি তো জানেন উকিলের সঙ্গে বাবার এবং এই ব্যবসার এমনভাবে যোগসাজশ রয়েছে যে ওখান থেকে সংসারের খরচ ছাড়া বেশি টাকা বার করা আমাদের পক্ষে সম্ভব নয়। আগেও বলেছি, আবারও বলছি, গোবিন্দদা কেন এমন কাজ করলেন তা আমি জানি না, কিন্তু ওই সময় গোবিন্দদা শশধরবাবুর উপরে প্রচণ্ডই রেগে যায়। কিন্তু শান্ত মানুষদের রাগ অত সহজে বোঝা যায় না। তার মনের দুঃখ মনে চেপে রেখে গোবিন্দদা তার কাজ করে চলেছিল। রাজশেখর কথা বলছিল আর গোবিন্দ মেঝের উপর বসে পড়ে 2 হাতে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে হাউমাউ করে কাঁদছে। সঞ্জয় ইশারায় কনস্টেবলদেরকে তাকে ছেড়ে দিতে বলল। কনস্টেবল 2 জন দরজার কাছে দাঁড়িয়ে রইল, আর গোবিন্দ কাঁদতে লাগলো। কিন্তু গোবিন্দদা যদি বাবাকে না মারে, তাহলে বাবাকে মারলো কে? গোবিন্দদার কাছে একটা মোবাইল ফোন আছে। আমার মনে হয় সেই মোবাইল ফোনটা তাকে প্রাঞ্জলি দিয়েছিল। সময় সুযোগ বুঝে এই বাড়িতে
একটা আবহাওয়া তৈরি করার জন্য। বিশেষ করে শশধর বাবুর কানে গোবিন্দ দা ধীরে ধীরে প্রাঞ্জল চৌধুরী এবং তার বাবা জয়ব্রত চৌধুরীর কথা বলে যাচ্ছিলেন হয়তো। সেদিন 8:30 থেকে 9:30 মধ্যে 3 জনের উপরে যাওয়া, নিচে চলে আসার পর গোবিন্দ রান্নাঘর থেকে বেরিয়ে সবার নজর এড়িয়ে উপরে যায়। সে গিয়ে দেখতে পায় শশধর বাবুর শারীরিক অবস্থা রীতিমতো খারাপ। সেই সময় কাকতালীয়ভাবে হোক কিংবা অন্যভাবে হোক প্রাঞ্জল চৌধুরী বাড়ির কাছাকাছি এসে তাকে ফোন করে। গোবিন্দদার কাছে যে মোবাইলটা রয়েছে তার নাম্বার ট্রেস করে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই সময় তার ফোনে একটা ফোন আসে। সমস্যা হলো, আগেই সবার মোবাইল নাম্বার আমরা ট্রেস করেছিলাম, কিন্তু গোবিন্দদার কাছে যে একটা মোবাইল রয়েছে সেটা তো আর আমরা জানতাম না। গোবিন্দদার ফোন থেকেই সেই নাম্বারটা পাওয়া যায় এবং সেই নাম্বারটা থেকেই আপনার কাছে হুমকি ফোন এসেছে। তাই ব্যাপারটা সাজাতে আমার খুব একটা অসুবিধা হলো না। প্রাঞ্জল চৌধুরীকে আমরা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি, এখন গোবিন্দদাকে গ্রেপ্তার করব। আমি টাকা নিইনি বাবু, আমি শুধু আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী ওই বাবুকে ভয় দেখাতে চেয়েছিলাম। প্রাঞ্জল বাবুর ফোনটা আসায় আমি দরজা খুলে ওকে ওপরে নিয়ে যাই, কিন্তু আমি জানতাম না বাবু, আমি জানতাম না যে ওই লোকটা ওপরে গিয়ে বাবুকে গলায় ফাঁস দিয়ে তাকে খুন করবে। সে আমায় বলেছিল তার পুরনো একটা বোঝাপড়ার কথা আছে, সেই কথাই সে বলতে আসবে, কেউ যেন জানতে না পারে। আমি তাই শশধর বাবু তোমাকে ঠকিয়েছিল, কিন্তু প্রাঞ্জল চৌধুরীও তো তোমাকে ঠকালো, বুঝলে গোবিন্দদা? যাই হোক, তোমার যদি খুব বেশি দোষ না থাকে তাহলে শাস্তি তোমার খুব একটা বেশি হবে না। তবে শশধর বাবুর খুনের দায় যে তোমাকে ফাঁসতেই হবে ওই প্রাঞ্জল চৌধুরীর জন্য। রাশিকর, তাহলে এবার ওঠা যাক। আরেকটা ছোট্ট কাজ আছে সঞ্জয়। রুমি, রুমি মা, একবার এদিকে এসো তো। রুমি তাকালো তার বাবার দিকে। বাসুদেববাবু মাথা নাড়াতেই রুমি এগিয়ে এলো রাজশেখরের কাছে। রাজশেখর তার মাথায় হাত রেখে বলল, তোমার দাদুর সঙ্গে মনে হয় আর দেখা হবে না। যদি দেখা হয় তাহলে বলো এই খুনের কেসটা যে সমাধান করেছে সেটা কিন্তু করেছো তুমি আর তোমার দাদু মিলেই। ওই ঘরের ছবিটা যদি প্রমাণ হিসেবে আমি বুঝতে না পারতাম তাহলে কিন্তু জয়ব্রত চৌধুরীর ব্যাপারে খোঁজ করতে পারতাম না, বুঝলে? তোমার সঙ্গে দাদুর দেখা হলে কথাটা কিন্তু বলো। রুমিকে কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে এলো রাজশেখর। রায়বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয় রাজশেখরকে বলল, আচ্ছা রাজশেখর, সত্যি সত্যি কি তোমার মনে হয় রুমি আর তার দাদু অর্থাৎ শশধর বাবুকে আর কখনো দেখতে পাবে না? তুমি জানো সঞ্জয়, গোয়েন্দাগিরি ছাড়াও আমার একটা অন্য কাজ রয়েছে। আমার একটা বইয়ের দোকানও আছে। বই পড়তে আমি ভীষণই ভালোবাসি। কিছু কিছু বিখ্যাত লেখক এবং কিছু কিছু আর্টিকেল অনুসারে মাঝে মাঝে মৃত্যুর পরে মানুষেরা খুব প্রিয় মানুষদের দেখা দিয়েই থাকে, তাদের কোনো উদ্দেশ্য সাধনের জন্য। রুমি বিশ্বাস করে, ভালোবাসে তার দাদুকে, ফলে তার অবচেতন মন তাকে তার দাদুকে দেখায়। এখন যেহেতু তার দাদুর কাজ হয়ে গেছে, আমার মনে হয় রুমি আর তাকে দেখতে পাবে না। আর সত্যি সত্যি রায়বাড়িতে রুমি আর কোনো দিন তার দাদুকে দেখতে পায়নি। শুধু সেই রাতের বেলা একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। আমি মুক্তি পেয়েছি দিদি, আমি মুক্তি পেয়েছি। আমায় যে মেরেছে তার শাস্তি হবে। আমি আর তোর কাছে আসবো না। আমি এবার চলে যাচ্ছি দিদি। শেষ রাতের দিকে রুমি ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে উঠে পড়েছিল। তবে সেদিন আর বাসুদেব বাবু কিংবা কাবেরী দেবী তাকে ধমক দেয়নি, ভয়ও দেখায়নি। রুমিকে শান্ত করিয়ে ঘুম পাড়িয়ে দেয় তারা। সেদিন রায়বাড়িতে সবার চোখের কোণে জল এসেছিল। শশধর বাবুর মতো একটা অদ্ভুত কৃপণ এবং স্বার্থপর লোকের জন্য। এমনি এমনি কি আর বলে?
মৃত্যুর পর মানুষের আর কোনো দোষ থাকে না।